প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যাবৃত্ত গতির একটি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের লেকচারে আমরা মূলত সরল দোলকের গতি কি গতি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই সরল দোলক সম্পর্কিত বেশ কিছু কনসেপচুয়াল কিছু রাশি আছে, সেই রাশিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে দেখো, আমরা এখানে সরল দোলকের একটা চিত্র ড্রয়িং করেছি। এই উপরে যে অংশটা দেখানো হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে তোমার হুক। হুকের এখানে নিচের প্রান্তে একটি সুতো বেঁধে সুতোর নিচের প্রান্তে একটি বব আটকানো হয়েছে। এটাকে বলা হচ্ছে তোমার, এই যে সার্কেল যে বস্তুটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বব। তো ঝুলন বিন্দুটাকে আমরা নামকরণ করেছি ও। তো ঝুলন বিন্দু ও হতে ববের ভার কেন্দ্র অর্থাৎ ঠিক মাঝখানে যে বিন্দু এটাকে আমরা নামকরণ করছি ধরো এ। তো ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয়, অর্থাৎ ও এ যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য, ইফেক্টিভ লেন্থ বলা হয় সরল দোলকের। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। কে বলতে পারো ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য? বলতো কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা এখন কে বলতে পারবে ভালো করে? এই ওয়েটাকে বলা হবে কার্যকরী দৈর্ঘ্য, বা ওবিটাকেও কিন্তু আমরা বলতে পারি কার্যকরী দৈর্ঘ্য, কেননা ওয়ে দৈর্ঘ্য যা ওবি দৈর্ঘ্যটাও তাই। অর্থাৎ সরল দৈর্ঘ্যটা ববটা তার সাম্যাবস্থা হতে ডান দিকে সরে গিয়েছে, থিটা অ্যাঙ্গেলে সে অবস্থান করছে এখন। তাহলে আমার ওয়ে দৈর্ঘ্য যা ওবি দৈর্ঘ্য কি, তাই না? আচ্ছা, এখন বলো তাহলে কার্যকরী দৈর্ঘ্যের ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি সংজ্ঞা পরীক্ষা আসে তাহলে কি লিখবে, একটু সুন্দর করে বলো যে পারো। আচ্ছা, তোমরা রেসপন্স করছো না, আমি দুইবার বলেছি তারপরও পারলা না। কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা হচ্ছে ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। এরপরেও যদি না পারো তাহলে তো আর কিছু করার থাকে না। ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে চিত্রানুসারে আমরা কি বলতে পারি? ওএ ইজ ইকুয়াল টু ওবি, এটাকে কি বলবো আমরা? কার্যকরী দৈর্ঘ্য। যেই কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে দুইটা রাশি আছে, একটা হচ্ছে তোমার এই যে ও বিন্দু হতে ববের পৃষ্ঠ পর্যন্ত যে দৈর্ঘ্য, এটাকে বলা হয় সুতোর দৈর্ঘ্য, ছোট হাতের এল, ঠিক আছে? আর ববের যে ব্যাসার্ধ এটা হচ্ছে ছোট হাতের আর। এই কার্যকরী দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল দ্যাট ইজ ইকুয়াল টু সুতোর দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ। এবার এটাকে আমরা ল্যাঙ্গুয়েজে কিভাবে বলবো, সেটা হচ্ছে ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। দেখো তো এই কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞার ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। আমি কিন্তু তোমাদের সবাইকে আনমিউটে রেখেছি, কোনো সমস্যা থাকলে সাথে সাথে বলবে। তোমাদের ওখানে প্রচুর শব্দ হচ্ছে, যে কথা বললা। বাকিগুলো যাদের এখানে শব্দ নাই তারা কি সবাই বুঝতে পেরেছো কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এই এল ইকুয়ালটা আমরা লিখতে পারি ওএ, অথবা আমরা লিখতে পারি ওবি, যে কোনো একটা লেখা যাবে। হ্যাঁ, একই জিনিস। এটা এল মানে ওএ, আবার এল মানে আমরা ওবিও লিখতে পারি, যার মধ্যে দুইটা দৈর্ঘ্য আছে। এটা সুতার দৈর্ঘ্য, ছোট হাতের এলটাকে আমরা বলছি সুতার দৈর্ঘ্য, আর আরটাকে আমরা বলছি ববের ব্যাসার্ধ। আচ্ছা, এবারে বলো তো ববের ভর যদি এম হয়, খেয়াল করো ববের ভরটাকে, এই যে আমরা এখানে যে ববটা ঝুলিয়ে দিয়েছি সুতোয়, এই ববের ভর যদি এম হয় তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে বলো তো? খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে সেই ওজনটা কত? ডাব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু কি এমজি। আবার ববটা যখন বি অবস্থানে যাবে তখনও তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। তাহলে আমরা এদিকে এমজি দিয়ে দিলাম। এবারে এই সুতোর যে দৈর্ঘ্য, এটাকে যদি আমরা একটু পিছনের দিকে বর্ধিত করে দিই, ডটের লাইন দিয়ে আমি পিছনের দিকে বর্ধিত করে দিলাম। আচ্ছা, এখন বলো তো উপরে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে তোমার থিটা। তাহলে আমি একটা আলাদা কালার নিয়ে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, কে পারো? এই অ্যাঙ্গেলটা কি হবে? স্যার থিটা। থিটা। একজন স্টুডেন্ট বলতে পেরেছে, তোমাকে অশেষ ধন্যবাদ। তাহলে এই অ্যাঙ্গেলটাও তোমার কি হবে? থিটা হবে। আচ্ছা, তাহলে এখন বলো তো এই যে ওজন, এই ওজনটা তোমার এই ডটের যে রেখাটা আছে, এই যে রেখাটা, এই রেখার সাথে কি থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে ওজন কি একটি ভেক্টর রাশি। তাহলে কোনো ভেক্টর যদি অ্যাঙ্গেল করে ক্রিয়া করে তাহলে সেই ভেক্টরটা কি হয়ে যাবে? দুটি উপাংশে বিভাজিত হয়ে যাবে, তাই না? তাহলে তোমার যার সাথে কোণ তৈরি করে সেই বরাবর কোন উপাংশ হয়? মনে আছে তোমাদের ভেক্টরের কনসেপ্ট গুলো? যার সাথে কোণ তৈরি হয় সেই বরাবর হচ্ছে কস ফাংশন, তাহলে এমজি কস থিটা। আর তার 90 ডিগ্রি বরাবর যে উপাংশ সেটা হচ্ছে সাইন ফাংশন, তাহলে এই বরাবর তৈরি হবে এমজি। তোমাদের শব্দ হচ্ছে কোথায় জানো? এমজি সাইন থিটা।
আচ্ছা, তাহলে দেখো এই ওজনটা যে দুইটা উপাংশে বিভাজিত হলো বি অবস্থানে গেলে, এইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। বাকিগুলো এখন আমরা ক্যালকুলেশন করব। জি স্যার। জি আচ্ছা, স্যার, হ্যাঁ। এখন বলো তো ববটা যখন এ থেকে বি তে যাবে তখন এটা একটা সরলরৈখিক দূরত্ব অতিক্রম করবে। এই সরলরৈখিক দূরত্বটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার এক্স। আর একটা জিনিস একটু মনে রাখবে, সরল দোলকের ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন আছে। সরল দোলকের ক্ষেত্রে কন্ডিশনটা হলো এই যে তোমার ববটা যখন ও এ অবস্থান থেকে ও বি অবস্থানে যাচ্ছে, তখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই সর্বোচ্চ 4 ডিগ্রি হবে, অথবা 4 ডিগ্রির চেয়ে কি হতে হবে, কম হতে হবে। তবে এইটাকে আমরা সরল দোলক বলবো। আর এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেটা হচ্ছে জটিল দোলক, কমপ্লেক্স পেন্ডুলাম। তো তোমাদের সিলেবাসে সেটা নাই, তোমরা অনার্স লেভেলে সেটা দেখবে, কমপ্লেক্স পেন্ডুলাম। তাহলে আমরা আলোচনা করছি কিন্তু সরল দোলক। তো সরল দোলকের ক্ষেত্রে তাহলে বলো এই যে থিটা যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় কৌণিক বিস্তার। তাহলে এই বিস্তারটার ক্ষেত্রে কত হতে হবে সর্বোচ্চ অ্যাঙ্গেল, 4 ডিগ্রি অথবা তার 4 ডিগ্রি। ছোট হতে হবে। তবে সেটাকে আমরা কি বলতে পারবো, সরল দোলক বলতে পারবো। এটা একটু মনে রেখো। হ্যাঁ, এই থিটাটাকে বলা হয় কৌণিক বিস্তার। আমি একটু লিখে দিচ্ছি এখানে, এই থিটাটার নাম হচ্ছে, বাংলা ভাষায় নাম হচ্ছে কৌণিক বিস্তার বলা হয়। কোন কৌণিক বিস্তার বলা হয়। আর একটা হচ্ছে রৈখিক বিস্তার, সেটা কোনটা চিত্রে বলো তো, কে পারবে? থিটাটাকে আমরা বলছি কৌণিক বিস্তার। স্যার এক্স। এক্স এক্স। ভেরি গুড, আমি অনেক খুশি হয়েছি, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, এটা বলতে পেরেছো। এই এক্সটাকে বলা হয় রৈখিক বিস্তার, বা শুধু এটাকে আমরা রৈখিক কথাটা আমরা উচ্চারণ করি না, শুধু আমরা এটাকে বিস্তার বলি। ঠিক আছে, এটাকে আমরা বিস্তার বলি। আচ্ছা, তাহলে আমরা কৌণিক বিস্তার কোনটা, রৈখিক বিস্তার কোনটা, সেটা আমরা এখানে জেনে গেলাম। আচ্ছা, এখন তোমরা কেউ বলতে পারবে এই যে তোমার ববটাকে যে সুতোয় বেঁধে আমরা ঝুলিয়ে দিলাম, তাহলে সুতোর একটা টান আছে না, বলো তো? এই সুতোর টানটা কোন দিকে কাজ করবে বলো তো? জি সুতোর স্যার, টানটা নিচের সবচেয়ে- দিকে, অভিকর্ষের দিকে। না, সুতার টান নিচের দিকে কাজ করে না। সুতাটাকে আটকিয়ে রেখেছে কোথায়? এই যে ঝুলন বিন্দুতে, এই যে ও বিন্দুতে। সুতা উপরের দিকে কাজ করে। হ্যাঁ, তাহলে এটা সুতার স্যার, টানটা উপরের দিকে কাজ করবে, নিচের দিকে না। নিচের দিকে তো ওজন কাজ করবে। তাহলে সুতোর টানটা উপরের দিকে কাজ করবে, যেহেতু ববটা ও এ অবস্থানে আছে, যার জন্য আমি এই অবস্থার টানটাকে আমরা নামকরণ করলাম টি এ। আচ্ছা, ববটা যখন বি অবস্থানে থাকবে তখন আমরা এই তোমার সুতার টানটাকে আমরা নামকরণ করলাম ধরো টি বি। অবস্থান অনুসারে আমরা নামকরণ করেছি, খেয়াল করো। আচ্ছা, এখন বলো তো ববটা যখন বি অবস্থানে থাকবে, বি অবস্থান মানে সর্বোচ্চ অবস্থান বা প্রান্তীয় অবস্থান, আর মাঝে ওই অবস্থানটাকে বলা হয় সাম্যাবস্থান বা মধ্যাবস্থান বা সর্বনিম্ন অবস্থান। ওই অবস্থানটাকে আমরা তিনটা নামকরণ করলাম, একটা হচ্ছে সাম্যাবস্থান, সর্বনিম্ন অবস্থান বা মধ্যাবস্থান। আর ডানে যে ওবি অবস্থানে অবস্থান করছে সেটাকে আমি কি নামকরণ করছি, দুইটা নামকরণ করেছি, একটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান অথবা প্রান্তীয় অবস্থান। তাহলে এই নামগুলোর ব্যাপারটা একটু খেয়াল রাখবে তোমরা। আর যখন ববটা যখন বি অবস্থানে আছে তখন বলো তো তোমার এই যে সুতোর টানটাকে কে নিষ্ক্রিয় করবে, কে প্রশমিত করবে, এই যে টিবিটাকে কে নিষ্ক্রিয় করবে বলো? তাহলে ওই রেখা বরাবর যে বল নিচের দিকে আছে সেই বলটা সেটাকে নিষ্ক্রিয় করবে। তাহলে বলো তো ওই টিবি যে সুতোর দৈর্ঘ্যটা, সেই রেখা বরাবর নিচের দিকে কোন বলটা আমরা দেখতে পাচ্ছি? এমজি কস থিটা। ভেরি গুড, একজন অনেকে বলতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এখানে লিখতে পারি টিবি দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এমজি কস থিটা। এই যে সমীকরণটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এই সমীকরণ ব্যবহার করে এই সরল দোলকটার যে কোনো অবস্থানে আমরা সুতার টান বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে টান বের করতে গেলে কি কি লাগবে? ববটার ভর লাগবে, জি এর মান তো আমাদের জানা আছে 9.8। আর আরেকটা কি লাগবে, থিটা লাগবে, থিটার মান লাগবে। থিটার মানটা লাগবে। তো আমি যদি বলে যে ববের ভর ধরো বলা আছে তোমার এম ইকুয়াল টু, আমি কিন্তু অঙ্কের ধারণাও দিয়ে যাবো সাথে সাথে। ধরো এম এর মান হচ্ছে তোমার 5 গ্রাম, আর এখানে থিটার মানটা ধরো এখানে আমি বলে দিলাম ধরো তোমার 3 ডিগ্রি। তাহলে এই অবস্থানে তোমার সুতোর টান কত হবে? তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে কি বের করতে পারি না? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো বলতো, অ্যাঙ্গেলটা আমরা কার সাপেক্ষে নিচ্ছি বলতো? কোনটার সাপেক্ষে আমরা এই থিটা অ্যাঙ্গেলটা নিচ্ছি? সাম্যাবস্থার সাপেক্ষে, সাম্যাবস্থার সাপেক্ষে। আচ্ছা, এখন বলতো ববটা যখন সাম্যাবস্থায় থাকবে তখন অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ভেরি গুড, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। তো অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে এই সমীকরণে মানটা বসাও। তাহলে মান বসালে আমি কি পাচ্ছি, টি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি cos 0 ডিগ্রি, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। তার মানে আমার এই ক্ষেত্রে এই অবস্থায় যে টান সেটাই হচ্ছে তোমার টিএ। তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করে, এই যে টিবি যে সূত্রটা আমি লিখেছি, এই সূত্র ব্যবহার করে এই সরল দোলকের যে কোনো অবস্থানে আমরা কি বের করতে পারবো, সুতোর টান বের করব। এই টান বের করার কনসেপ্ট দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়, তোমরা একটু দেখবে সৃজনশীল প্রশ্নগুলো, যে কোনো অবস্থানে সুতোর টান
তাহলে এই টানটা বের করবো আমরা এই সমীকরণটা ব্যবহার করে। তো টানের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এমজি কস থিটা যে কম্পোনেন্ট, এই এমজি কস থিটাটা তাহলে কাজ কি? কাজ হচ্ছে ওই যে উপরের দিকে যে সুতোর টানটা আছে ওই টানটাকে সে কি করবে? নিষ্ক্রিয় করবে বা প্রশমিত করবে। আচ্ছা বলতো, টানটাকে যদি সে নিষ্ক্রিয় করতে না পারতো তাহলে কি ববটা বি অবস্থানে থাকবে নাকি টানের কারণে উপরের দিকে উঠে যাবে? উপরের দিকে উঠে যাবে স্যার। উপরের দিকে উঠে যাবে। তাহলে এই উপরের দিকে যেন না উঠে যায়, সেটা যেন বি তে সাম্যাবস্থায় থাকে, এই জন্য তাহলে নিচের দিকে সম পরিমাণ একটা বল থাকতে হবে। সেই বলটাই হচ্ছে তোমার ওই যে ওজনের যে কম্পোনেন্ট এমজি কস থিটা। আচ্ছা, তাহলে এমজি কস থিটার কাজ কি এবং কিভাবে টান বের করতে হয় সবকিছু কনসেপ্ট আমরা এখানে জেনে গেলাম, এবং কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। এবারে চলে এসে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। তার মানে এখানে তো কনিক বিস্তার 60 ডিগ্রি না, হ্যাঁ, কিন্তু মানে পঞ্চম অধ্যায়ে অনেকগুলা ম্যাথে দেখছি মানে সরল দোলকের ক্ষেত্রে কনিক বিস্তার 60 ডিগ্রি আবার 45 ডিগ্রি, ওইটা কেমন? হ্যাঁ আচ্ছা, ওই ক্ষেত্রে ওটা সরল দোলক না, কিন্তু ওই ক্ষেত্রে টান বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু সরল দোলক হতে হলে তুমি ঠিকই বলেছো, বইগুলোতে আসলে 30 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রির জন্য টান বের করতেছে। হ্যাঁ টান বের করা যাবে, সেটা সমস্যা নাই, কিন্তু সেটা কিন্তু সরল দোলক হবে না। ওটা হচ্ছে সরল দোলক না, ওটা হচ্ছে জটিল দোলক। ওইটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু টান বের করার জন্য তুমি যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা দিয়ে বের করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সরল দোলকের ক্ষেত্রে এখন আমরা যে কনসেপ্টটা ইউজ করবো সেটা একটু ভালো করে দেখো। বলো এখন এই যে এমজি সাইন থিটার কাজ কি বলো? তুমি যখন ববটাকে এ থেকে বি তে নিয়ে যাচ্ছ, তত সরণ যখন এ থেকে বি এর দিকে ঘটাচ্ছে, তখন এমজি সাইন থিটার ডিরেকশন কোন দিকে বলো তো? ওই এক্স এর দিকে না তার বিপরীত দিকে বলো? বিপরীত দিকে। বিপরীত দিকে। একজন স্টুডেন্ট বলতে পেরেছে, বাকিগুলো শুধু চুপচাপ বসে আছো। এই যে তুমি ববটাকে আগে ছিল কোথায়? এতে না, সাম্যাবস্থায় না, তো সেটাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? বি তে নিয়ে যাচ্ছ, তথা বাম থেকে ডান দিকে নিয়ে যাচ্ছ। ওই মুহূর্তে তোমার এই এমজি সাইন থিটাটার ডিরেকশন কোন দিকে? বাম দিকে। তাহলে এই এমজি সাইন থিটার কাজ কি? এই এমজি সাইন থিটার কাজ হলো ওই ববটাকে তোমার সাম্যাবস্থায় কি করা? ফিরিয়ে আনা। আবার যখন তোমার ববটা এ থেকে বাম দিকে যাবে, খেয়াল করো, ববটা যখন এ থেকে ডান দিকে গিয়েছিল তখন এমজি সাইন থিটার ডিরেকশন বামে। আবার যখন ববটা সাম্যাবস্থা হতে বাম দিকে যাবে তখন এমজি সাইন থিটার ডিরেকশন কোন দিকে বলো তো? ববটা যদি বামে যায় তাহলে এমজি সাইন থিটার ডিরেকশন ডান দিকে হবে। ডান দিকে হবে। তাহলে এই এমজি সাইন থিটা কোন বিন্দুর দিকে কাজ করছে বলো? সাম্যাবস্থা বিন্দুর দিকে কাজ করছে। তার মানে এই বলের টার্গেটই হলো ওই এম কেজি ভরের যে ববটা আছে সেই ববটাকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া? সাম্যাবস্থায় নিয়ে যাও। নিয়ে যাওয়া। তাহলে এই স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কুইক রেসপন্স করো, বলো, সমস্যা নেই। স্যার এ থেকে যদি বি তে মানে ডান দিকে গেলে যদি বাম দিকে গেলে যদি থিটার মান যদি 3 হয়, তাহলে ডান দিকে গেলে কি থিটার মান -3 হবে? না, এখানে তোমরা মান ইউজ করে করবে। হ্যাঁ, এটা তোমার টান তো একটা বল, এটা কখনো নেগেটিভ হতে পারে না। ওটা প্লাস ইউজ করে তোমরা করবে, মাইনাস ইউজ করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন চলে এসে তাহলে এমজি সাইন থিটা বলটার নাম কি বলো? তোমরা এই অধ্যায়ের শুরুর দিকে পড়েছো। তাহলে এই এমজি সাইন থিটা বলটার নাম হচ্ছে তোমার প্রত্যয়নী বল, পুনরানয়ন বল, স্থিতিস্থাপক বল, বাধাদানকারী বল বা কার্যকরী বল বলতে পারি আমরা। তাহলে আমরা এখানে শর্টকাট এখন আমরা লিখবো কার্যকরী বল এফ দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এবং এই বলটার পূর্বে একটা নেগেটিভ সাইন দেওয়া হয় কেন সেটা একটু বলো। এফ ইকুয়াল টু মাইনাস এমজি সাইন বিপরীত দিকে যাই জন্য স্যার। হ্যাঁ, এই বলটা ইকরাম বলতে পেরেছে, ধন্যবাদ। এই বলটা সরণের বিপরীত দিকে কাজ করে, যার জন্য এখানে একটা মাইনাস সাইন ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, ওই যে তোমরা শুরুর দিকে স্যার এটা করিয়েছে, তো মনে হয় তোমাদের এফ সমানুপাতিক মাইনাস এক্স। দেখো তো এটা স্যার বলেছিল কিনা, এই চ্যাপ্টারের শুরুর দিকেই পড়াটা আছে, এফ সমানুপাতিক জি মাইনাস। স্যার। তাহলে এই যে আমরা এফ ইকুয়াল টু মাইনাস, এই জন্য আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এখন এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম এ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ইনটু থিটা আমরা লিখবো। আচ্ছা, এফ এর পরিবর্তে আমরা এম এ কেন লিখলাম তার ব্যাখ্যা কে দিতে পারবে বলো? কেননা এই বস্তুটা কি তৈরি হয়েছে বলো তো? একটা গতি তৈরি হবে, তুমি যখন ও বি অবস্থানে এনে টেনে ছেড়ে দিবা তখন এটা কি হতে থাকবে? এটা দুলতে থাকবে। সাম্যাবস্থা হতে ডানে বামে এটা কি হবে? স্পন্দন হবে। তার মানে তার সরণের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে। আর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তার মানে ত্বরণ তৈরি হবে। আর ত্বরণ তৈরি হলে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু এম এ। ত্বরণ থাকা মানে কি? বল থাকা। কি বুঝতে পেরেছো? এই জন্য আমরা এফ এর পরিবর্তে কি লিখেছি? এম এ। আর এবারে দেখো ডান দিকে মাইনাস এমজি লিখেছি, কিন্তু সাইন থিটার পরিবর্তে আমি শুধু এটা লিখেছি।
এইটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা তোমরা কেউ দিতে পারবে? এই যে সাইন থেটা, এটা অ্যাপ্রক্সিমেটলি থেটা লেখা হচ্ছে, এটা কেন? তার কারণটা হচ্ছে যে এখানে থেটার মানটা খুবই ছোট, লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি। তো থেটার মান যদি ছোট হয় নগণ্য। তাহলে সাইন থেটা এটা ডিগ্রি পরিমাপে মান, আর থেটাটা হচ্ছে সিম্পলি রেডিয়ান পরিমাপে মান। তো সেই ক্ষেত্রে ডিগ্রি পরিমাপে মান আর এই রেডিয়ান পরিমাপে মানটা পরস্পর কি হবে? সমান হবে। এই জন্য আমরা সাইন থেটাটাকে আমরা কি লিখি? রেডিয়ান কোণ থেটা লিখি। তো সেই রেডিয়ান, বুঝতে পেরেছো ব্যাখ্যাটা? বুঝতে পেরেছো? কৌণিক বিস্তার 4 ডিগ্রি হবার কারণে তোমার ডিগ্রি পরিমাপে যে মান পাওয়া যাবে অর্থাৎ সাইন থেটার যে মান পাওয়া যাবে আর সিম্পলি রেডিয়ানের যে মানটা পাওয়া যাবে, এই মানগুলো অ্যাপ্রক্সিমেটলি সমান থাকে, কাছাকাছি থাকে। এই জন্য আমরা সেক্ষেত্রে সাইন থেটাটাকে আমরা কি লিখবো? থেটা লিখবো। ব্যাখ্যা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন এই রেডিয়ান কোণের সংজ্ঞা কি? 9, 10 এর জ্ঞান থেকে বলো। রেডিয়ান স্যার, কোণ থেটা মানে sin কি theta বলো তো? রেডিয়ান কোণ Radian- থেটা মানে কি? চাপ বাই ব্যাসার্ধ। তো বলো এই চিত্র থেকে বলো চাপ কোনটা, ব্যাসার্ধ কোনটা? এ ও বি এই ত্রিভুজ থেকে বলো চাপ কোনটা, ব্যাসার্ধ কোনটা? কুইক রেসপন্স করো। AB চাপ, OA ব্যাসার্ধ। হ্যাঁ, এবি চাপ আর ওএ অথবা ওবি যে কোনো একটা নিতে পারো। ওএ ব্যাসার্ধ যা, ওবি ব্যাসার্ধ কিন্তু তাই। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গা থেকে দেখো পরের লাইন আমরা চলে যাচ্ছি। এম আর এম কিন্তু কাটাকাটি হয়ে গেল উভয় পক্ষ থেকে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি, জি থেকে গেল, আর থেটা মানে চাপ বাই ব্যাসার্ধ। তো চাপ মানে কি? এক্স, আর ব্যাসার্ধ মানে কি? এল। দেখো এই যে চিত্রে যাও, চাপ মানে হচ্ছে এবি এক্স, আর ব্যাসার্ধ মানে কি? ওএ অথবা ওবি। তো ওএ অথবা ওবি মানে কি আমরা নামকরণ করেছি? কার্যকরী দৈর্ঘ্য এল। আচ্ছা, এখন চলে এসে দেখো পরের লাইন আমরা এখানে লিখতেছি। দেখো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে আমরা কার পরিবর্তে ওমেগা স্কোয়ার ধরেছি বলো? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি ডিভাইডেড এল, এইটার পরিবর্তে ওমেগা স্কোয়ার ধরা হলো। এখন এটার পরিবর্তে ওমেগা স্কোয়ার কেন ধরা হলো বলো তো? তোমরা কি চ্যাপ্টারের শুরুর দিকে পড়ে এসছে কিনা দেখো। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে ডিভাইডেড এম, এই রাশিটার পূর্বে কিন্তু ওমেগা স্কোয়ার ধরা হয়েছিল। ওই যে স্পন্দন গতির ব্যবকরণী সমীকরণ যখন পড়ানো হয়েছিল, জানি না তোমাদের মনে আছে কিনা, যারা ভালো স্টুডেন্ট দেখো মনে করতে পারো কিনা। ওমেগা স্কোয়ার জি ইকুয়াল স্যার। টু কে বাই এম। তো এই কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কোয়ার কেন ধরা হয়েছিল সে ব্যাখ্যাটা কি জানা আছে তোমাদের? আমি আজকে আবার জি বাই এল এর পরিবর্তে ওমেগা স্কোয়ার ধরছি। এই ওমেগাটাকে বলা হয় কৌণিক আর কম্পাঙ্ক। মাত্রা স্যার এক। হ্যাঁ, ভেরি গুড। ইকরাম হ্যাঁ হোসেন স্যার খুব জানেন। ভালো রেসপন্স করেছে অনেকেই। এই মাত্রাটা একই, মাত্রা বা একক, অর্থাৎ এই যে কে বাই এম এই অনুপাত রাশিটির একক এবং মাত্রা যা, এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কয়ার এই রাশিটির একক মাত্রা কি হবে তাই হবে। একইভাবে সেম ব্যাখ্যা হচ্ছে এটার ক্ষেত্রেও। এই জি বাই এল তোমরা একটু করে দেখো, জি এর একক বের করবে, ওমেগা স্কয়ারের একক বের করবে। জি বাই এল ক্যালকুলেশন করলে যে একক পাবে, ওমেগা স্কয়ারের এককও সেম হবে, একই একক হবে। এই জন্য আমরা এটাকে কি ধরেছি? ওমেগা স্কয়ার ধরেছি। এখন তোমরা নিজেরা বলো তো কোন নির্দিষ্ট স্থানে জি কি? কনস্ট্যান্ট। আর এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য এল কি? কনস্ট্যান্ট। তাহলে ওমেগা স্কয়ার কি রাশি হবে বলো? ধ্রুবক হবে। ধ্রুবক হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি বলো? এ সমানুপাতিক মাইনাস এক্স লিখতে পারি। এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখো সবাইকে বুঝতে পেরেছো? ওমেগা স্কয়ার তো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আর সমান সমানের পরিবর্তে কি চলে আসবে? সমানুপাতিক চলে আসবে। তো কি পেলাম আমরা বলো? ত্বরণ এখানে কি হয়েছে? সরণের সমানুপাতিক এবং কি বলো? রেসপন্স করো। ত্বরণ সরণের সমানুপাতিক এবং কি? বিপরীত। তাহলে এই স্বল্প বিস্তারের সরল দোলকের যে গতি, এই গতিটার নাম কি হবে বলো? একটা সরল স্টুডেন্ট সন্ধিত বলতে পারলে স্পন্দন। না, তাহলে এই গতিটার নাম হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এটাই এতক্ষণ বোঝানো হলো। সরল দোলক স্বল্প বিস্তারে বা স্বল্প কৌণিক বিস্তারে সরল দোলকের গতি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এই তো মোটামুটি আমরা এখান থেকে এটা জানলাম। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে সরল দোলকটার দোলন কালের সমীকরণ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দোলন কালের সমীকরণ। তো দোলন কালের সমীকরণ বের করার জন্য আমরা কিছুক্ষণ আগেই ওমেগা স্কয়ার সমান কি ধরেছিলাম বলো? এই যে একটু আগেই আমরা ধরেছিলাম দোলন কালের সমীকরণ ওমেগা স্কয়ার সমান কি ধরেছিলাম বলো? এই যে উপরে লেখা আছে স্যার জি ভাগ এল। জি ভাগ এল। তোমরা রেসপন্স করো, জি ডিভাইডেড এল আমরা এটা ধরেছিলাম। আচ্ছা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার জি ডিভাইডেড এল, রাইট? তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, দ্যাট ইজ রুট ওভার জি ডিভাইডেড এল। তাহলে ফাইনালি আমরা দেখো পরের লাইনে পেয়ে যাচ্ছি, অতএব টি দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড জি।
এই যে সমীকরণটা তৈরি হলো, এটাই হচ্ছে সরল দোলকের দোলনকালের সমীকরণ, যেখানে এলটাকে কি বলা হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্য, আর জিটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এখন বলো তো, তোমার এখান থেকে সরল দোলকের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র তৈরি হয়। একটা হচ্ছে তোমার টি সমানুপাতিক √L যখন জি স্থির, জি কনস্ট্যান্ট, এটা হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র, কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। আর 2 নম্বর আর একটা সূত্র তৈরি হবে, টি সমানুপাতিক 1/√G যখন এল স্থির, কার্যকরী দৈর্ঘ্যটা যখন স্থির। তাহলে এই দুটা সূত্র থেকে আমরা কি বলতে পারি, কে বলতে পারে বলো? টি সমানুপাতিক সুতার √L/√G। আর স্যার অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পেলে দোলনকাল হ্রাস পাবে। ভেরি গুড, এটাই হচ্ছে সঠিক উত্তর। আর আরেকজন বলতেছিলে যে টি সমানুপাতিক √L, ওইটা আনসার না। আনসার হচ্ছে এইটা, যে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে এর দোলনকাল বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর কার্যকরী দৈর্ঘ্য যদি কমানো হয় তাহলে দোলনকাল কমে যাবে। তো কিভাবে কমে যাবে বা বেড়ে যাবে সেটাই হচ্ছে সূত্রটা, টি সমানুপাতিক √L। তার মানে তোমার জি স্থির থাকলে তোমার সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয় কিন্তু। আর যদি তোমার কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকে তাহলে স্থান যদি পরিবর্তন করা হয় তাহলে জি এর মান কি হয়, পরিবর্তন হয়। মহাকর্ষ অধ্যায় পড়ে এসেছে তোমরা। তাহলে সেক্ষেত্রে টি সমানুপাতিক 1/√G, তার মানে এক্ষেত্রে দোলনকালটা অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অনেক কথা আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে বহু কথা আছে, এগুলো তোমরা একটু দেখবে। আমরা শুধু মূল সমীকরণটা কিভাবে আসে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে টি = 2π√L যে সমীকরণটা কিভাবে এলো, এটার ব্যাপারে কারো কোনো আর কনফিউশন আছে? এটাই হচ্ছে সরল দোলকের দোলনকালের সমীকরণ। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, কনফিউশন নেই স্যার, হ্যাঁ, বুঝতে কনফিউশন পেরেছি। নেই। কত পরে বলতেছো, আমি প্রশ্ন করে বসে আছি কিন্তু তোমরা রেসপন্স করো না। তোমরা কেমন হয়ে যাচ্ছ তোমরা? যাই হোক, তোমরা যদি ভালো পথে না থাকো তাহলে কি হবে বলো? ভালো হতে হবে তো তোমাদের। আচ্ছা, এখন এই যে টি = 2π√L/G, এটা হচ্ছে সরল দোলকের দোলনকালের সমীকরণ। তো এই সরল দোলকের দোলনকালের সমীকরণ ব্যবহার করে আমরা বেশ কিছু রাশি এখান থেকে বের করতে পারি। তার মানে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টের কথা আমি এখানে তোমাদের বলবো, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় কিভাবে করতে হয়। এগুলো কি স্যার করিয়েছে তোমাদের? স্যার এটা অনেক আগে পড়ছিলাম স্যার। আচ্ছা, পাহাড়ের উচ্চতা কিভাবে বের করতে হয় সরল দোলকের ব্যবহার দিয়ে, সরল দোলক ব্যবহার করে আমরা কিভাবে পাহাড়ের উচ্চতা বের করতে পারি। তো ধরো এটা একটা পাহাড়, ধরো এই যে এটা একটা পাহাড়, এই পাহাড়ের এগুলোতে কি আছে বলো, নিচের দিকে কি আছে, মাটি। তো এটা হচ্ছে 1 নং অবস্থান, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে 2 নং অবস্থান। 2 নং অবস্থানটা হচ্ছে পাহাড়ের চূড়া। তো ভূপৃষ্ঠ হতে পাহাড়ের চূড়া পর্যন্ত যে হাইট, এটাকে আমরা নামকরণ করলাম এইচ। খেয়াল করো, 10 মিনিট সময় আছে, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। আচ্ছা বলো তো, 1 নং অবস্থানে আমরা কি লিখতে পারি? আমি শর্টকাট লিখতেছি। 1 নং অবস্থানে কি আমরা লিখতে পারি না G1 মহাকর্ষ অধ্যায় থেকে বলো, Gm ডিভাইডেড কি r²। এবারে 2 নং অবস্থানে আমরা কি লিখতে পারি? আনমিউট করে রাখো সবাই যদি শব্দ না হয়। তাহলে G2 Gm ডিভাইডেড r প্লাস h²। এই সমীকরণ দুইটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কি? এগুলো মহাকর্ষ অধ্যায়ে তোমাদের পড়তে হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে আমরা 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি তৈরি হবে বলো? কুইক রেসপন্স করো। সমীকরণ 1 কে সমীকরণ 2 দিয়ে ভাগ করব, বলো। স্যার r + h² ডিভাইডেড বাই r²। 1 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে ভালো করে বলতে পারছো না তোমরা, তোমরা অতটা ইয়ে 1 + h/r। কারোটাই হয় নাই। 1 কে 2 দিয়ে ভাগ করলে G1/G2 r প্লাস h ডিভাইডেড r তার উপর হোল স্কয়ার, এইটা তৈরি হবে। জিএম আর জিএম কাটাকাটি হয়ে যাবে, আর r প্লাস h হোল স্কয়ার এটা উপরে চলে যাবে, আর নিচে r² থাকবে। তো যে দুইটার উপরে স্কয়ার আছে আমি একবারে হোল স্কয়ার দিয়েছি। আর বাম পাশে কি তৈরি হবে সেটা বলতে হবে না, সেটা তো একটা স্টুডেন্টও বললা না। তাহলে বাম পাশে কি তৈরি হচ্ছে? G1/G2, ঠিক আছে? পরের লাইনে আমরা এখানে কি লিখতে পারি? পরের লাইনে আমরা লিখতে পারি √G1/G2 এখানে ডান পাশে আমরা লিখতে পারি 1 + h ডিভাইডেড r।
সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এখানে আর ফিজিক্স কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে √ওভার g1 ডিভাইডেড g2 তোমার -1 দ্যাট ইজ ইকুয়াল টু h ডিভাইডেড r, 1টাকে আমরা বাম পাশে সাইড চেঞ্জ করেছি, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা ফাইনালি এখানে পেয়ে যাচ্ছি, দেখো h ইজ ইকুয়াল টু √ওভার g1 বাই g2 -1 হোল ইনটু আমরা কি লিখতে পারি আর। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করেই আমরা কি বের করতে পারি, পাহাড়ের উচ্চতা বের করতে পারি। তো পাহাড়ের উচ্চতা বের করতে গেলে এই সমীকরণ ব্যবহার করে যদি আমরা বের করতে চাই, তাহলে বলো তো আর কি, পৃথিবীর ব্যাসার্ধ সেটা আমাদের জানা আছে 6.4 × 10⁶ মিটার, রাইট। পৃথিবী পৃষ্ঠে আমাদের জি এর মানটা ধরো জানা আছে, পৃথিবী পৃষ্ঠতে জি আমরা এটাই ব্যবহার করি, তাই না, 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন যদি তোমার পাহাড়, কোন একটা পাহাড় চূড়ায় আমরা গেলাম, তো সেখানে জি এর মান যদি বলে দেওয়া থাকে, তাহলে সেই পাহাড়ের চূড়ায় যে জি এর মান সেটাই কি g2। তো g2 যদি বলে দেওয়া থাকে, তো ধরো g2 = 9 ধরো তোমার 7 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে পাহাড়টির উচ্চতা কত আমরা বের করতে পারবো না এই সূত্র ব্যবহার করে? দেখো সবাই রেসপন্স করো। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এবারে চলে এসো আমরা সরল দোলক ব্যবহার করে কিভাবে বের করতে পারি। এটা তো নরমাল জি, আমরা ওই যে জি ব্যবহার করে, জি যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে পাহাড়ের হাইট বের করতে পারবো। এখন আমরা সরল দোলক ব্যবহার করে কিভাবে বের করব, সেটা হচ্ছে, দেখো সরল দোলকের ক্ষেত্রে 1 নং অবস্থানে একটা সরল দোলকটাকে আমরা নিয়ে গেলাম, ওই যে উপরে যে সরল দোলকটা আমরা পড়েছিলাম, তো সেই সরল দোলকটাকে 1 নং অবস্থানে নিয়ে গেলে তার দোলনকাল t = 2π, t1 = 2π √L/g1, কার্যকরী দৈর্ঘ্যটা স্থির রাখবে এই ক্ষেত্রে। এবারে পাহাড়ের চূড়ায়, মানে 2 নং দ্বারা বোঝানো হচ্ছে পাহাড়ের চূড়া, তো সেখানে t2 দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে। আচ্ছা, এটা t1 এর পরিবর্তে t2 কেন লিখলাম 2 নং অবস্থানে, কে ব্যাখ্যা করতে পারবে বলো? L ডিভাইডেড g2, যেহেতু জি চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার ভূপৃষ্ঠে জি এর মান যা, পাহাড়ের চূড়ায় গেলে কি জি এর মান সেটা থাকবে না পরিবর্তন হয়ে যাবে? স্যার পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হলে আর দোলনকাল তো t1 থাকবে না, তাই না, দোলনকাল চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা সূত্র লিখেছি, দেখো আমি আবার একটু উপরে যাচ্ছি, এই যে 2 নং যে সূত্রটা আছে, খেয়াল করো, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে 2 নং যে সূত্রটা আছে, t সমানুপাতিক সমানুপাতিক 1/√g, তাহলে তোমার জি পরিবর্তন হলে টি কি হবে, পরিবর্তন হবে। তাহলে যেহেতু আমাদের স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে জি পরিবর্তন হবে, আর জি পরিবর্তন হওয়া মানে দোলনকাল পরিবর্তন হবে। এই জন্য তোমার পৃথিবী পৃষ্ঠে হচ্ছে t1 আর তোমার পাহাড়ের চূড়ায় হচ্ছে তোমার t2। তাহলে এটা যদি 1 নং সমীকরণ হয় আর নিচেরটা যদি 2 নং সমীকরণ হয়, খেয়াল করো, তাহলে যদি আমরা সমীকরণ 2 কে যদি সমীকরণ 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে একটু বলো সবাই, যে পারো সে বলো। 2 কে 1 দিয়ে ভাগ করি, t1/t2 equals to √g2/g। 2 কে 1 দিয়ে ভাগ করা হচ্ছে, তো 2 তাহলে স্যার t2 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু আপনার হচ্ছে g1/g2 √ওভার। হ্যাঁ, g1/g2 √ওভার। এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বল। ভেরি সিম্পল, আমরা দোলনকালের সমীকরণ দুইটা লিখেছি, এবারে 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করেছি, বলে 2π তো কাটাকাটি হয়ে যাবে, l কাটাকাটি হয়ে যাবে। তাহলে যেহেতু 2 কে 1 দিয়ে ভাগ করা হচ্ছে, এই যে এই জন্য রুটের ভিতরে g1টা উপরে যাবে আর g2টা নিচে থাকবে, আর বাম পাশে t2/t1। তো এইটা দেখো, এই যে √g2/g1 এটা দেখো তো, এই যে পাহাড়ের হাইট বের করার যে ফর্মুলা সেখানে অলরেডি তৈরি হয়ে আছে না, √g2/g1/g2। তাহলে এই যে √g1/g2 এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো এখন বলো? t2/t1, ভেরি গুড। তাহলে -1, আমি সূত্রটা আবারও ডিটেইলস লিখতেছি এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি t2 ডিভাইডেড t1 -1 হোল ইনটু কি হবে, r হবে। এই যে সমীকরণ, এটা ব্যবহার করে আমরা যদি সরাসরি জি দেওয়া থাকে তাহলে আমরা এই প্রথম সমীকরণটা ইউজ করব, আর দোলনকালের বের করার যদি কনসেপ্ট দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করে আমরা ইজিলি বের করব। তো দোলনকাল কনসেপ্টটা কার? সরল দোলকের। যে কোনো ক্ষেত্রে নরমালি দোলনকাল বের করার একটা শর্টকাট একটা ফর্মুলা আছে, তোমরা জানো কিনা? দোলনকাল বলতে বোঝানো হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় দোলনকাল বা পর্যায়কাল। তাহলে আমার কোন একটা সরল দোলকের যদি তোমার n সংখ্যক দোলন সম্পন্ন হতে t সেকেন্ড সময় লাগে, তাহলে একটা দোলন সম্পন্ন হতে কত সময় লাগবে, t ডিভাইডেড n। এটা দিয়ে আমরা দোলনকাল বের করতে পারি, t ডিভাইডেড n। এই সূত্রটার সাথে পরিচিত আছে তোমরা? জি স্যার।
আচ্ছা, এছাড়াও এই দোলনকাল বের করার আরেকটা ফর্মুলা আছে। তো তোমরা দেখবে যে জি দেওয়া থাকলে সরাসরি পাহাড়ের হাইট বের করার জন্য প্রথম সূত্রটা আমরা ইউজ করবো, এটা ইউজ করব। আর দোলনকাল বের করার যথেষ্ট কনসেপ্ট যদি দেওয়া থাকে, ডাটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা দ্বিতীয়টা ইউজ করব। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? পাহাড়ের উচ্চতা বের করতে পারি। এবারে চলে এসো খনির গভীরতা কিভাবে বের করতে পারি। আচ্ছা, খনি বলতে কি বোঝানো হয় বলো? মাটি থেকে আমরা কোন দিকে যাব? উপরে যাব না নিচে যাব? স্যার নিচের দিকে, ভিতরের দিকে। আচ্ছা, ভিতরের দিকে যাচ্ছি। তাহলে এই যে আমরা কোন দিকে যাচ্ছি? ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর অবস্থান, আর ভিতরে একটা 2 নং অবস্থান আমরা নিলাম। কতটুকু ভিতরে গেলাম? এটাকে ভিতরে গেলে গভীরতা বলা হয়। এটাকে ডি দিয়েও লিখতে পারো অথবা এইচ দিয়ে লিখতে পারো, যে কোনো একটা দিয়ে লিখো তোমরা। আচ্ছা, এখন বলো তো ভিতরে গেলে জি এর মানের যে পরিবর্তন, এই সমীকরণগুলো কি তোমাদের মনে আছে? দেখি আমি একটু লিখি দেখি। এটা হচ্ছে গভীরতা নির্ণয় করতেছি আমরা, খনির গভীরতা নির্ণয়। ঠিক আছে, খনির গভীরতা নির্ণয়। আচ্ছা, 1 নং অবস্থানটা কোথায় বলো? পৃথিবীর পৃষ্ঠ। তো সেখানে g1 ইজিক্যাল টু কি হয় বলো তো? gm ডিভাইডেড কি? আর স্কয়ার। এই সমীকরণগুলো তোমাদের জানা আছে কিনা একটু দেখি আমি। g ডিভাইডেড আর স্কয়ার। আর ভর মানে কি বলো তো? ঘনত্ব ইনটু আয়তন। পৃথিবীর ভর মানে কি? ঘনত্ব ইনটু আয়তন। দেখো মনে পড়ে কিনা এইগুলো? তাই মহাকর্ষ অধ্যায়ের পড়া এইগুলো। g ডিভাইডেড আর স্কয়ার রো, আর আয়তন মানে কি বলো? 4/3 পাই আর কিউব। পৃথিবীর আয়তন জানা আছে এইগুলো? একটু রেসপন্স করো। না জানা জি থাকলে স্যার, জানা আছে। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা কি পাই? 4/3 পাই রো জি ইনটু এই আর এই আর কাটাকাটি হয়ে একটা আর এখানে থাকবে। এইটা সমীকরণ নাম্বার 1। আর যখন আমরা পৃথিবীর ভিতরের দিকে যাচ্ছি, তখন ব্যাসার্ধ থেকে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা 2 নং অবস্থানে যখন আমরা লিখবো তখন জি2, তখন এই সমীকরণটা আমরা ইউজ করব 4/3 পাই শর্টকাট রো জি ইনটু আর এর জায়গায় আমরা কি লিখবো? আর মাইনাস এইচ লিখবো। এটা সমীকরণ নাম্বার 2। মাইনাস কেন হয়? যে যতটুকু ভিতরে যাচ্ছে সেটা টোটাল যে ব্যাসার্ধ সেখান থেকে মাইনাস করতে হবে, তাহলে তুমি পৃথিবীর সেন্টার থেকে কত দূরে থাকবে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা মহাকর্ষ অধ্যায়ে দেখবে তোমরা। তাহলে 2 কে যদি তোমার 1 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কি পাচ্ছি বলো? g2 ডিভাইডেড g1 দ্যাট ইজ ইকুয়াল টু r মাইনাস h ডিভাইডেড r 4 পাই/3 রো জি। এটা উপরেও আছে, 1 নং সমীকরণে আছে, 2 নং সমীকরণে আছে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস h বাই r। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? g2 ডিভাইডেড g1। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি? h বাই r দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস g2 ডিভাইডেড g1 ইজ ইকুয়াল টু, পরের লাইনে আমরা লিখতে পারি h দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস g2 ডিভাইডেড g1 হোল ইনটু আমরা কি লিখবো? r লিখবো। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি? খনির গভীরতা বের করতে পারি। এবং এই ক্ষেত্রে যদি আমরা জি2 আর জি1 কে যদি আমরা রিপ্লেস করি যে 3 নং সমীকরণ ব্যবহার করে, এই যে 3 নং যে সমীকরণটা আমরা করেছিলাম, জি2 ভাগ জি1 যদি করা হয়, তাহলে এখানে কি চলে আসবে বলো? T1 স্কয়ার স্যার t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 স্কয়ার। না, t1 স্কয়ার ডিভাইডেড t2 স্কয়ার, জি এর সাথে দোলনকাল ব্যস্তানুপাতিক ইনটু কি হবে? আর। জি স্যার, জি স্যার। এই তো সময় শেষ হয়ে গেছে, তোমরা